এই শিমুল বাগানে এসে এখন একটা ম্যাজিক দেখাবো। এই যে ঘোড়াটা দাঁড়িয়ে আছে, আমি হাঁটলে ঘোড়া হাঁটবে, আমি থামলে ঘোড়া থেমে যাবে। দেখেন ম্যাজিক কাকে বলে। ওকে, আই লাভ ইউ। নীলাদ্রি লেক, জাদুপাটা নদী, বারেক টিলা, শিমুল বাগান, টাঙ্গুয়ার হাওর, খুবই চমৎকার এই প্লেসগুলো, তাই না? চমৎকার এই স্পটগুলো ভ্রমণ করার জন্য নর্মালি সবাই ঢাকা থেকে হবিগঞ্জ হয়ে সিলেটকে পাশে রেখে সরাসরি চলে যায় সুনামগঞ্জ। এরপর তাহিরপুর থেকে হাউসবোট ভাড়া করে হাওরটা ঘুরে বেড়ায়। আর বাকি যে স্পটগুলোর কথা বললাম এগুলোর জন্য বাইক ভাড়া করতে হয়। তবে সুনামগঞ্জ যাওয়ার অন্য আরেকটি রুট আছে। ওয়েট এ মিনিট, অন্য আরেকটি কথা বলি। কলমাকান্দার নাম শুনেছেন? পাঁচগাঁও বর্তমান বাংলাদেশের ট্রাভেল ট্রেন্ডে রয়েছে ছবির মতো সুন্দর এই গ্রামটি, পাঁচগাঁও। এবার আগের কথায় আসি। সুনামগঞ্জ যাওয়ার আরেকটি যে রুটের কথা বললাম সেটি কিন্তু এই পাঁচগাঁও এবং কলমাকান্দার উপর দিয়েই যেতে হয়। এই পাঁচগাঁও থেকে মাত্র 3 কিলোমিটার পরেই সুনামগঞ্জের এরিয়া শুরু। মজাটা এখানেই। পাঁচগাঁও থেকে যেতে হবে বাংলাদেশ ভারতের একেবারে সীমান্ত সড়ক দিয়ে। এক পাশে মেঘালয়ের পাহাড় আর এক পাশে টাঙ্গুয়ার হাওর। অ্যাডভেঞ্চারাস জার্নি, সেই সাথে মারাত্মক লেভেলের অফ ট্র্যাক। অ্যান্ড গাইজ, ইউ নিড এ লট অফ এনার্জি ফর দিস ট্যুর। আমাদের এবারের সুনামগঞ্জ ভ্রমণ এই বাংলাদেশ ভারত সীমান্ত সড়ক ধরেই, তাও আবার রাতের বেলা। সত্যি বলতে কি, আমাদের অনেক দিনের প্ল্যান ছিল এই পাঁচগাঁও হয়ে সুনামগঞ্জ যাওয়ার, বিশেষ করে শীতকালে। কারণ বর্ষাকালে তো জল থাকে, তখন এই পথ দিয়ে যাওয়া যায় না। তবে এবার একদম বিনা পরিকল্পনায় হয়ে গেল অ্যাডভেঞ্চারাস এই ট্যুর। আমাদের যাত্রা শুরু হয় বিকেল 3:30টায় ময়মনসিংহ থেকে। নেত্রকোনা আসতে না আসতেই সন্ধ্যা নেমে যায়। কিন্তু আমাদের যেতে তো হবে অনেক দূর, তাও আবার সীমান্ত সড়ক ধরে। আমরা পাঁচগাঁও পেরিয়ে সুনামগঞ্জের শুরুতেই একটা ব্রেক দিয়েছিলাম। আমাদের ভ্রমণ সঙ্গী তারেক ভাইয়ের এক বন্ধু আমাদেরকে আতিথেয়তা দিয়েছিল ডিনারের জন্য। আমরা এখন দুস্থ জামালের সৌজন্যে হাওরের মাছ দিয়ে ভাত খাচ্ছি। তারপরে খেয়ে দিয়ে এখান থেকে তাহিরপুর রওনা দেব। খুব চমৎকার আয়োজন ছিল। মাছ ভর্তা, হাওরের টাটকা মাছ, দেশি মুরগি, ডাল। আজকে ভরা পূর্ণিমা। এই পূর্ণিমা রাতে বারবিকিউ পার্টি হবে তাহিরপুর, সুনামগঞ্জ, নীলাদ্রি লেকের পাশে। সে রাত 12টা বাজুক আর 1টা বাজুক, আমরা যাচ্ছি, যাবই। কি বলেন পার্টনার ভ্যাগাবন্ড? অনেক ট্যুর করছে কিন্তু এরকম রিস্ক কিন্তু নেইনি। একটা অপরিচিত রাস্তা, বর্ডার রোডের সাইড দিয়ে, তারপরে পুরাটাই অফ রোডিং হবে এখন। তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল এই রোডে আসার। যখন আক্তার ভাই বলল এই ঘোরার অফারটা দিল, এটা আর বাদ দিতে পারলাম না। মানে মনে মনে আশা ছিল যে এই রাস্তায় যাব, তো নিয়ে নিলাম সুযোগটা। তো যাই, দোয়া করবেন। এখন যে জার্নিটা সেটা খুব অ্যাডভেঞ্চার জার্নি হবে। খুবই ভালো লাগছে, একটা মানে অপরিকল্পিত অ্যাডভেঞ্চার। জামাল ভাইয়ের এখানে আতিথ্যতা গ্রহণ করছি, খুবই ভালো লাগছে। আশা রাখি আমাদের এই অ্যাডভেঞ্চারটা খুবই ভালো হবে। সত্যি বলতে কি, ডিনারের সময়ও আমরা ভাবছিলাম যে রাতের বেলা এই সীমান্ত সড়ক নিরাপদ হবে কিনা, আমরা যেতে পারবো কিনা, আজকে রাত্রেই আমরা সুনামগঞ্জ পৌঁছতে পারবো কিনা। কিন্তু আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বলে এবং বুকে সাহস নিয়ে রাত 9টার পর যাত্রা শুরু করলাম। আসলেই অ্যাডভেঞ্চারাস। একপাশে ভারত খুবই কাছাকাছি, সীমান্ত সড়ক, ইন্ডিয়ার লাইটগুলো একদম চোখের সামনেই জ্বলছিল, তার উপর রাস্তাঘাটে কোনো মানুষজনও ছিল না। ফাইনালি প্রায় মধ্যরাতে আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে বারেক টিলায় পৌঁছাই। এখানে আমাদেরকে আতিথেয়তা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফকির আজমল হুদা স্যার। হি ইজ এ ম্যান অফ গোল্ডেন হার্ট। তিনি এত রাত অবধি অপেক্ষা করেছেন আমাদের জন্য। এই পূর্ণিমা রাতে বারবিকিউয়ের আয়োজন করেছেন, আমাদের জন্য বারেক টিলে তাঁবু খাটিয়েছেন রাতে থাকবার জন্য। রিয়েলি ভেরি ভেরি থ্যাঙ্কস টু হিম ফর দিস গ্রেট অ্যারেঞ্জমেন্ট। বারিকা টিলার উপরে কোনো পর্যটক ভ্রমণ করতে এসে কখনো থেকেছে? আমার মনে হয় না, কিন্তু আমরা আজকে থাকবো।
অসাধারণ। তাবুবাস। হ্যাঁ, তাবুবাস অস্থির এক পরিবেশ, অস্থির। আসলেই অন্যরকম পরিবেশ। পাহাড়ি টিলা, মধ্যরাত, শুনশান নীরবতা, থালার মতো বড় চাঁদ, তাঁবুর বাইরে ফায়ার ক্যাম্প, আর চলছে খাওয়া দাওয়া। এই বারেক টিলাতে গড়ে উঠছে নতুন এবং একমাত্র আধুনিক কিন্তু দেশীয় পরিবেশের একটি রিসোর্ট, অরণ্যকরক। ট্রাভেলাররা এই টিলাতে রাত্রি যাপন করতে পারবে হয়তো নিকট ভবিষ্যতেই। গত পর্বে রাতের বেলার তাঁবুবাস, এই বারিক টিলা এবং আপকামিং যে রিসোর্ট অরণ্যকরক, সেটি নিয়েই একটি বিস্তারিত ভিডিও আছে, আই বাটনে দেওয়া থাকলো, ইচ্ছে হলে দেখতে পারেন। ভেরি গুড মর্নিং ফ্রম বারিক টিলা। আমরা রাত্রে এখানে ক্যাম্প করেছিলাম। এই যে আমাদের তাঁবু, এই তাঁবুতে আমরা রাত্রে ছিলাম। ইভেন এই তাঁবুটা কালকে সন্ধ্যার সময় তৈরি করা হয়েছে। পাহাড়ের অবস্থা তো জানেন, আমাদের প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। প্রকৃতি এই যে বদনায় পানি ভরছি, পানি ভরে এখন প্রাকৃতিক কাজ আমরা প্রকৃতিতেই সেরে নিয়েছি। বারিক্কা টিলায় এদিক সেদিক ঘোরাঘুরি, জাদুকাটা নদীর জাদুময় সৌন্দর্য উপভোগ করেছি। সকালের সূর্য স্নান করেছি। হালকা পাতলা নাস্তা করে আমরা বিদায় নিই বারিক টিলা থেকে। এবারে আমাদের গন্তব্য শিমুল বাগান। হ্যাঁ, বিখ্যাত সেই শিমুল বাগান, যেটি কিনা এশিয়ার মধ্যে বৃহত্তম। সত্যি বলতে কি, সুনামগঞ্জে অ্যাডভেঞ্চারের শেষ নেই। বাইক ট্যুর হলে তো কথাই নেই, নদী নালা খাল বিল সব কিছু বাইকেই পার হতে হয়। আমরা এখন পাড়ি দিচ্ছি বিশাল এক নদী, তবে ধুলা উড়িয়ে বাইক ছুটিয়ে। সুনামগঞ্জ আসলে যে কয়টা জায়গা উল্লেখযোগ্য আছে তার মধ্যে শিমুল বাগান অন্যতম। শিমুল বাগান না আসলে তো হয় না। তবে ইট ইজ নট দ্য সুইটেবল টাইম ফর শিমুল বাগান। কেবল গাছে ফল এসেছে, এখনও গুটি গুটি হয়ে আছে, ফুল আসেনি। ফুল আসতে আরও হয়তো 20-22 দিন বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক। একটা শিমুল গাছ অন্তত খুঁজছি যেটাতে ফুল ফুটেছে, মানে এখন ফোটার সময় না, তারপরেও কিছু আছে না যে ইসরে পাকা, আগে আগে পেকে যায়, এরকম অন্তত একটা হলেও খুঁজতেছি। যদি পাই তাহলে অন্তত বলতে পারবো শিমুল বাগানে এসে শিমুল ফুল দেখেছি। মনে হচ্ছে পেয়েও গেছি। সারাটা বাগান ঘুরে ঘুরে একটি বাগানে কয়েকটি শিমুল ফুল পেয়েছি। এই শিমুল বাগানে এসে এখন একটা ম্যাজিক দেখাবো। এই যে ঘোড়াটা দাঁড়িয়ে আছে, আমি হাঁটলে ঘোড়া হাঁটবে, আমি থামলে ঘোড়া থেমে যাবে। দেখেন ম্যাজিক কাকে বলে। এই যে আমি এখন দাঁড়াবো, এই যে আবার হাঁটবো। এই আমি হাঁটলে তুই হাঁটবি, ঠিক আছে? ওকে, কাম অন। আরে আসল মালিকের দিকে তাকায়, ম্যাজিক ফ্যানি। ওকে, আই লাভ ইউ। এবার দাঁড়া 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 দাঁড়া। ওকে, কালি ঝাড়ি, কালি ঝাড়ি। যা, লাভ ইউ। দেখছেন ভাই এরকম পোস্ট কেমনে মানা গেল? আরে ভাই, এইগুলোর পিছনে টাকা খরচ করতে হয়। কেমনি পোস্ট মানছে, বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত। এগুলো বিভিন্ন বিদেশে নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। বারিক্কা টিলাতে গিয়ে যে একটা নেড়া পাহাড় দেখে আফসোস হচ্ছিল, এই পাহাড়টা যদি আমাদের হতো। আমরা এখন ঠিক সেই পাহাড়টার সামনে দাঁড়িয়ে আছি, আর তার পাদদেশেই এখানকার গ্রামীণ জনজীবন। এদিক দিয়ে একটা মাটির মেঠো রাস্তা চলে গেছে, যে অফ ট্র্যাক ধরে আমরা আসলাম। ওই পাশেই পাকা রোড ছিল, আমরা সেটা দিয়ে আসি নাই। আমরা নীলাদ্রি লেক যাব, আমরা এই অফ ট্র্যাক এটা ধরে আসলাম। খুবই চমৎকার লাগছে। গ্রামের মানুষজন কাজ করে, এখানে প্রচুর ক্ষেত খামারে কাজ করে, রাখাল গরু নিয়ে যাচ্ছে। অসাধারণ চমৎকার লাগতেছে কিন্তু এই এনভায়রনমেন্টটা। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে সেরকম কোনো ভ্রমণ স্পট না, ট্রাভেল স্পট না, বিখ্যাত কোনো জায়গা না। এটা বড়ছড়া বাজারে জাস্ট একটু আগে। টেকের ঘাটের নীলাদ্রি লেক তো বিখ্যাত, ওদিকে বারিক টিলা বিখ্যাত, কিন্তু আমরা এখানে জাস্ট এমনি দাঁড়াইলাম কারণ জায়গাটা আমাদের ভালো লেগেছে। সামনে বেশ কিছু উঁচা উঁচা টিলা আছে, আর ও পাশে তো পাহাড়। আর এই পাহাড়টার অবস্থাও বেশ খারাপ, মানে এটা কেটে কুটে
একাকার। এটা সবুজ না, গাছপালা কম, তবে এটার সামনে এবং পিছনে সব কিছু মিলিয়ে ভালো লাগলো। সেজন্য আমরা একটু দাঁড়ালাম, এখানে একটু টাইম স্পেন্ড করছি। এরপর আমরা যাব নীলাদ্রি লেক। এই সেই বিখ্যাত নীলাদ্রি লেক, চমৎকার। তবে এর পানি যেরকম নীল বলে সবাই, সেরকম নীল না। সেটা ছবিতে ক্যামেরায় আসতে পারে, একটু ফটোশপের বা এডিটেরও কারসাজি হতে পারে। তবে এমনিতে জায়গাটা অসাধারণ, খুবই চমৎকার, খুব শান্ত স্নিগ্ধ একটি লেক। এখানে সারি সারি নৌকা আছে, সেগুলো নিয়ে ঘোরা যায়, বেড়ানো যায়। আর ইন্ডিয়ার যে অংশ, সেখানে আবার খুব স্পেশাল ধরনের পাথর আছে। নর্মালি কালো এত বড় বড় পাথর ইউজুয়ালি দেখা যায় না, তবে এখানে সেই পাথরগুলোও অনেক সুন্দর। একসময় গিয়ে ওখানে মানুষজন ছবি টবি উঠাইতো, কিন্তু বর্তমানে ওদিকে যাওয়াটা আমাদের ঠিক হবে না, তাই মনে হয়। আর ওপাশে বেশ কিছু টিলা আছে, টিলার উপরে যাব। টিলার উপর থেকে এটা আরও ভালো লাগবে আশা করতেছি। আমরা নীলাদ্রি লেকে বোটিং শুরু করলাম। আমরা নৌকা নিয়ে সারাটা লেক যতটা সম্ভব পারি ঘুরে দেখব। আর এই যে পিছনে আমাদের ড্রাইভার যে দিক দিয়ে নিয়ে যায়, আমরা সেই দিক দিয়েই যাব। আমাদের ড্রাইভার কিন্তু আমার পার্টনার ভ্যাগাবন্ড। উনার একটা স্বভাব, উনি যদি কোথাও নৌকা দেখে চালাবেই, এর কোনো মিস নাই। কমন গান করি সেটা বলবেন না? হ্যাঁ, এবং উনি সবসময় একটা গান গায়। হ্যাঁ, আমি তো নৌকা যেখানেই পাই চালাই, আর সাথে একটা কমন গান ধরি, সেই গানটা আপনাদেরকে একটু শোনাই এখন। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনেতে মানে না, দিলেতে বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনেতে মানে না, দিলেতে বোঝে না। আমরা পুরা লেকটা ঘুরে একদম এই আরেক পারে চলে আসলাম, এইদিকে নামবো। আর আমরা তো এখন এটা সবাই জানি যে বেশ কিছুদিন আগে বাংলাদেশের খুবই বিখ্যাত ব্লকবাস্টার সিনেমা সুড়ঙ্গ শুটিং হয়েছিল এই নীলাদ্রি লেকে। এখানেই একটি ঘর ছিল, বাড়ি ছিল নায়ক নিশোর। তো দেখি আমরা এই পাশটা একটু ঘুরি। আর ওইটা আসলে ওই সুড়ঙ্গ সিনেমার আগে থেকে এই জায়গাটা বিখ্যাত, বিখ্যাত জায়গাতেই বরং ওরা এসে শুটিং করছে। সোনা বন্ধুর এমনই গুণ, জল দিলে নেভে না আগুন। সোনা বন্ধুর এমনই গুণ, জল দিলে নেভে না আগুন, ই দিয়ে নেভাবো আগুন। এই নীলাদ্রি লেক কিন্তু এটা হচ্ছে আসলে লাইমস্টোনের খনি ছিল। চুনা পাথর সব তুলে 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 এই লেকটা সৃষ্টি হয়েছে। ওপার থেকে দেখতে ভালোই লাগে। আমরা নৌকা করে যে পাশে এসেছি, এই পাশ থেকে ওই পাশে টিলাগুলো, লেকটা সব কিছু মিলিয়ে দুর্দান্তই লাগছে। সোনা বন্ধুর প্রেমের তরি চালাই আমি কেমন করি, পাল তুলিয়া বৈশা রইলাম, মাঝির দেখা পাইলাম না। কিন্তু এই যে মাঝির দেখা পেয়ে গেছি, আমাদের স্যার সুন্দর বৈঠা দিয়া নৌকা পাচ্ছেন। নীলাদ্রি লেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফেরার পথ ধরি। গতকাল থেকে আজ পর্যন্ত ভালোই অভিজ্ঞতা হয়েছে আমাদের। গত রাতে তো সেভাবে রাস্তার বেহাল দশা বুঝতে পারিনি, এখন হয়তো ভালো মতোই দেখতে পারবো, বুঝতে পারবো। সবকিছুই ভালো, খালি রাস্তাটাই খারাপ। সত্যি সড়কের অবস্থা অনেক খারাপ, তবে কোথাও কোথাও একটু ভালো ছিল। এই তো এই সড়কটা কিন্তু বেশ ভালো, তবে সামনে মনে হয় ঝামেলা আছে। সবাই দেখি দাঁড়িয়ে, মানে সবাই হুট করে দাঁড়িয়ে গেছে। বাঁশকাঠের সেতু, তাও আবার ভাঙা, এখানে মনে হয় পার হওয়া একটু কঠিন। এই সেই কাঠের ব্রিজ পার হইলাম, যে ব্রিজটা আমরা রাত্রেবেলায়ও পার হয়েছি, কিন্তু এতটা বুঝতে পারিনি। মানে মাঝখানে কয়েকটা জায়গায় শুধু একটা করে কাঠের পাটাতন, তারপরেও সেটাকে পার হয়ে যেতে দুই পাশে ভাঙা ফাঁকা, খুবই রিস্কি। এরপর কিন্তু আমরা চলে আসি বর্তমান সময়ের সেই বিখ্যাত স্থান, ছবির মতো সুন্দর পাঁচগাঁও কলমাকান্দা। এই পাঁচগাঁওয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে। এই পাঁচগাঁওয়ে অনেক অভিযান করেছি, অনেক ভিতর পর্যন্ত গিয়েছি। পার্টনার পার্টনার বলেন।
পাঁচগাঁও আসলে তো অনেক স্মৃতি, অনেক কথা মনে পড়ে যায়। হ্যাঁ, স্বাভাবিক। আমাদের সেই অ্যাডভেঞ্চার, আমাদের সব থেকে অ্যাডভেঞ্চারাস ট্যুর ছিল এই পাঁচগাঁও পাহাড়ে, চন্দ্রডিঙা পাহাড়ে। মানে কি আর বলবো, তো সেই সময় এইটা রাস্তা ছিল একদম কাদাময়, সেইগুলো পাড়ি দিয়ে কোনো লোকজন ছিল না, ট্যুরিস্ট ছিল না, আসতো না, চিনতো না, জানতো না। সেই সময় আমরা পাঁচগাঁও অভিযান করেছিলাম এবং মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল সেটা। এক্সপেরিয়েন্স একবার না, দুইবার। হ্যাঁ, দুইবার আমাদের আসা হয়েছে দুইবার এর আগে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু হতাশার বিষয় এখন পাঁচগাঁও যারা আসতে চাচ্ছেন, আমরাই একসময় প্রচার করছিলাম যে আপনারা আসেন পাঁচগাঁও ঘুরে যান। আসলে এখন যখন পাঁচগাঁওয়ের জনপ্রিয়তাটা বাড়ছে, এই মুহূর্তে আর কি প্রশাসনিক কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং এখন পাঁচগাঁয়ের সে আনন্দটা নাই। আমরা নিজেরাই ভিতরে যেতে পারছি না। ওই যে দেখান, আগে ওই পর্যন্ত যেতাম আমরা, এখন ওই পর্যন্ত মানে না। নর্মালি ওই পাশে চন্দ্রডিঙা পাহাড় আছে, হ্যাঁ, ওই পাশটাতে চন্দ্রডিঙা পাহাড়, চাঁদ সওদাগরের পাহাড় বলে, সেই পর্যন্ত যাওয়াই যেত। তার মাঝখানে 2টা ঝর্ণা ছিল, এই পাশে ছিল আরও একটা ঝর্ণা। তো এই জায়গাগুলো আমরা তো আর এখন যেতেই পারছি না, হয়তো আবার যদি এখানে আসলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ডিপেন্ড করছে। হ্যাঁ, যদি সেই পলিটিক্যাল অবস্থা ভালো হয় বা দেশের সাথে দেশের সম্পর্ক ভালো হয়, তাহলে মানুষজন আবার যেতে পারবে। আর এখন যে এই যে কত স্টল গড়ে উঠেছে, এগুলো একসময় কিছুই ছিল না, কিচ্ছু ছিল না, একটা ঘর ছিল এখানে, একজন বসবাস। হ্যাঁ, তবে পাঁচগাঁওকে ভালোবাসি, এই জন্য আজকে সুনামগঞ্জ গিয়েছিলাম, আসার পথে আরেকবার পাঁচগাঁও একটু ঢু মারলাম, অন্তত একটুখানি হলেও দেখে যাই। হ্যাঁ, তারপরে দর্শক আসবেন, তাও পাঁচগাঁও আসবেন, কারণ আমাদের যে ভাইস্তা আছে এখানে, যার বাসায় আমরা ছিলাম, খাওয়া দাওয়া করছি, ও আমরা এই নেগেটিভ ইনফরমেশন দেওয়ার কারণেও বলছে যে চাচা এটা বলেন না, কারণ ও এখানে একটা স্টল দিছে, ওর দোকানটা ছিল ওই ভিতরে ছিল, একটাই ঘর ছিল এবং ওখানে ছিল। তো ও বলছে আপনি এটা বললেন না, বললে এই পর্যটক আসবে না। আপনারা আসবেন, দূর থেকেই দেখবেন। হ্যাঁ, একদম ভিতরে গিয়ে সুন্দর, দূর থেকে দেখলেও ভালো লাগে। ভিতরে গিয়ে এক্সপ্লোর না করা গেলেও এখান থেকে করা যাবে। আর পাঁচগাঁওয়ের যে চন্দ্রডিঙা পাহাড়, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার খাসগুলা অনেক সুন্দর, এটার লেয়ারগুলো অনেক সুন্দর, সেই কারণে অনেক ভালো লাগে। আর আমরা সুনামগঞ্জ গিয়েছিলাম, সেটা তো আগেই বলেছি, সুনামগঞ্জ থেকে আসলাম, আমরা এখন ময়মনসিংহ যাব। তো এই ব্লগ আমরা আজকে এই আমাদের প্রিয় পাঁচগাঁওয়ে শেষ করছি। শেষ হইয়াও হইল না শেষ, আমরা পাঁচগাঁওয়ে ব্লগ শেষ করেছিলাম, কিন্তু আসলে এখন এত চমৎকার একটা আয়োজন হয়েছে, আবার ক্যামেরা স্টার্ট করতে বাধ্য হলাম। আমরা আমাদের ট্যুরমেট আক্তার ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করছি, রাত্রে ডিনার, মানে আমরা চলে এসেছি এবং দুর্দান্ত আয়োজন। 1 2 3 4 5 6 7 রকমের ভর্তা, ভাত, ডাল, অসাধারণ সবজি, মানে মাইন্ড ব্লোয়িং। আমি এখন সবার কথাই শুনবো, প্রত্যেকটা ভর্তাই মজার। চিংড়ি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজি, ছিম ভর্তা, মিক্সড সবজি, মাছ ভর্তা, অসাধারণ। বলেন। খুবই মজা, বলার কিছু নাই, কারণ বেশি বললে লোভ লাগবে আপনাদের। অনেক দিন পর একটা মজার খাবার খাইলাম। ধন্যবাদ ভাবিকে আর পল্টু ভাই ওখান থেকে ফোন দিয়ে বলছে যে ভর্তার আইটেম করতে হবে, এবং মজার ভর্তা। আসলে আমাদের অ্যাডভেঞ্চারটা খুবই ভালো ছিল। আসলে বলতে হয় শেষ ভালো যার সব ভালো তার। আমাদের শেষটাও ইনশাল্লাহ খুবই ভালোভাবেই সম্পন্ন হলো। আমাদের খুব প্রিয় ভাবি, আমাদের প্রাণপ্রিয় ভাবি অনেকগুলি ভর্তার আয়োজন করেছে। সবগুলি ভর্তাই খুবই স্বাদ হয়েছে, টেস্টি, এবং সঙ্গে মিক্স সবজি, গরম ভাত এবং ডাল, অনন্য এবং অসাধারণ। সত্যি খুব ভালো লাগলো। ভাই আপনার কেমন লাগলো বলেন? সে তো ডেইলি খায়, বলবে কি? আপনার ভাবির রান্না আমি ভালো বললে তো সমস্যা হয়েছে আর কি, মোটামুটি। না, ভালো তো, আপনারা সন্তুষ্ট হইলে ভালোকে তো ভালো বলতেই হবে। না এটা আপনি ঠিক, এটা আমরা মানি না। আপনি বলেন কোনটা আপনার কাছে খারাপ লাগছে। আপনি ডেইলি বিশাল বড় একটা ট্যুরের পর সবাই খুব ক্ষুধার্ত ছিল, এই কারণে হয়তো খাওয়াটা ভালো লাগছে না। মাঝে যাই হোক, সবাইকে ধন্যবাদ যে এত বড় একটা ট্যুর করার পরে আমরা বাসায় পৌঁছাইছি সুন্দরভাবে, কোনো সমস্যা ছাড়া। তো আশা করি সবাই ভালো থাকবেন। এবার সত্যিকার অর্থে ব্লগ শেষ করছি। আবারও নাজমুল স্যারকে, আক্তার ভাইকে এবং ফাইনালি ভাবিকে থ্যাংক ইউ, যাকে থ্যাংক ইউ না দিলেই নয়। বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনোখানে, অন্য কোনো সময়।
সোনা বন্ধুরা মনি গুণ জল দিলে নেভে না আগুন ই দিয়ে নেভাবো আগুন আমায় একটু বলো না মনেতে মানে না দিলেতে বোঝে না সোনা বন্ধু তুই আমার করলি রে দিওয়ানা